জিডিপির উচ্চ প্রবৃদ্ধির কৌশলে বাড়ছে না কর্মসংস্থান, এক বছরে বেকার 1,00,000। জনভিত্তিক সুবিধা কাজে লাগাতে বাজেটে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ। নওগাঁয় মিলারদের কাছে শত কোটি টাকা পাওনা আদায়ে আন্দোলনে কৃষক ও ব্যবসায়ীরা, কৌশলে আদালতে দেউলিয়া ঘোষণার পাঁয়তারা চাতাল মালিকদের। বগুড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট, আসছেন অন্য জেলার ব্যাপারীরা। গোখাদ্যের বাড়তি খরচ ও পশুর দাম কমায় ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় খামারিরা। এবং বেসরকারি ব্যাংকে আটকে টিকিটের 13 কোটি টাকা, প্রায় 700 মুসল্লির হজ পালন নিয়ে অনিশ্চয়তা। লিখিত নির্দেশনায় মেনেনি সমাধান, দ্রুত ব্যবস্থার আশ্বাস ধর্মমন্ত্রীর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে, আর আপনাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। শুরুতেই রেমালে ক্ষয়ক্ষতির খবর। ঘূর্ণিঝড়ের দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার শঙ্কা দক্ষিণাঞ্চলের অন্যতম অর্থনৈতিক সম্ভাবনার খাত চিংড়িতে। ভেসে গেছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার 40,000-এর বেশি ঘের। টাকার অঙ্কে যার ক্ষতি 332 কোটিরও বেশি। এতে চলতি অর্থ বছরে চিংড়ি উৎপাদন নেমে আসতে পারে অর্ধেকে, যার বড় প্রভাব পড়বে রফতানিতেও। যদিও মৎস্য অধিদপ্তর বলছে ক্ষতি পুষিয়ে নিতে উদ্যোগ নেবেন তারা। সহকর্মীদের সহায়তায় আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। আমার চারটে গের ছিল, গলদার গের, তারপরে আসছে পাঙ্গাসের গের, রুইর গের। হ্যাঁ, এই গের আমার পুরোটাই তোলা গেছে। আমার আশা ছিল 3 লাখ 3.5 লাখ টাকার মতো হলো যে গলদা চিংড়ি বিক্রি করব, কিন্তু এই পানিতে সব ভেসে গেছে। বৌসলমের রাস্তায় আছি, এখন কীভাবে এই লোন শোধ করবো আর ছেলে মেয়ে বাঁচাবো কী করে? আমার তো কোনো জায়গা জমি নেই। চাষিরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারণ এখানে কোনো মাছ পাওয়া যাবে বলে আমরা মনে করি না। সরকারিভাবে যদি কোনো সহযোগিতা চাষিদের করা হয় তাহলে চাষিরা উপকৃত হবে। আমরা যে বায়ারদের সাথে কমিটমেন্ট করে যেসব চুক্তি করেছিলাম সেসব চুক্তিগুলো থেকে আমরা বঞ্চিত হব এবং আমাদের ব্যবসায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যেটা অর্থনীতিতেও ব্যাপক ক্ষতিগ্রস্ততার সাধন হবে। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা তাদের তালিকা পাঠিয়েছি আমাদের অধিদপ্তরকে, এবং তাদেরকে যেন প্রণোদনা দেওয়া যায় এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য, সেজন্য আমরা সুপারিশ করেছি। এই মুহূর্তে খুলনার কয়লায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল এবং সুন্দরবনে আছেন বেল্লাল হোসেন সজল। প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, ঘূর্ণিঝড়ের তাণ্ডব শেষে এবার উপকূলবাসীর বড় চ্যালেঞ্জ এই ঘূর্ণিঝড়ের পর তাদের আসলে টিকে থাকা অথবা তাদের টিকে থাকার লড়াই করা। সেই টিকে থাকার লড়াইয়ের জন্য কিন্তু খুলনার বিভিন্ন স্থানে যারা নদী পাড়ের মানুষ আছেন তারা বারবার সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়ে আসছেন। সেসব দাবির কথা শুনতে কিন্তু কিছু সময়ের পর এখানে দুর্যোগ প্রতিমন্ত্রীর এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে খুলনার কয়রাতে। তিনি এখানে সাধারণ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন নদী পাড়ের মানুষ তাদের সাথে কথা বলবেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। এবং এখানে সাধারণ মানুষের মাঝে যারা গত কয়েকদিন ধরে অনেকেই নির্ঘুম রাত কাটিয়েছেন এবং অনেকেই কোনো খাবার দাবার পাননি, তাদের জন্য ত্রাণের ব্যবস্থা তিনি করেছেন। একটু বলে রাখি, খুলনার কয়রাতে বেশ কিছু জায়গায় অর্থাৎ প্রায় 20টিরও বেশি পয়েন্টে কিন্তু বাঁধ ভেঙে গিয়েছে এবং সে সমস্ত জায়গায় আমরা দেখেছি সাধারণ যারা মানুষ আছেন, নদী পাড়ের মানুষ আছেন, যাদের বাড়িঘর বিলীন হয়ে গিয়েছে, তারা আসলে চেষ্টা করছেন নিজেরা স্বেচ্ছাশ্রম করে এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ওই বাঁধগুলো পুনরায় মেরামত করার বিভিন্ন স্থান থেকে তারা জিও ব্যাগ এনে ফেলছেন এবং পাশাপাশি তারা কিন্তু মাটি ফেলে সেই জায়গাগুলো পুনরায় শক্ত করার চেষ্টা করছেন। এবং ওই জায়গাগুলো ক্ষতি দেখতে কিন্তু কিছু সময়ের পর প্রতিমন্ত্রী সেখানে যাওয়ার কথা রয়েছে এবং এই জায়গাটিতে কপোতাক্ষ কলেজ মাঠে তিনি এই কয়রার যারা বানভাসী বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব মানুষের সঙ্গে কথা বলবেন এবং ত্রাণ বিতরণ করবেন। একটু বলে রাখি, কয়রায় শুধু বেড়িবাঁধ ভেঙে মানুষের বাড়িঘর তলিয়ে গেছে তা না, এখানকার মানুষের মূল যে জীবিকা নির্বাহের জায়গা অর্থাৎ চিংড়ি চাষ করেন এখানকার মানুষ, সেই অধিকাংশ চিংড়ি ঘের অর্থাৎ কয়রা উপজেলায় প্রায় 7,000 চিংড়ি ঘের রয়েছে, এর মধ্যে 5,000 চিংড়ি ঘের কিন্তু পুরোপুরি তলিয়ে গিয়েছে। ফলে চিংড়ি চাষে কিন্তু ব্যাপক একটি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং এসব চিংড়ি চাষিদেরকেও পুনরায় যাতে নতুন করে পোনা দিয়ে আবার চিংড়ি চাষ আবার নতুন করে চাষের সুযোগ করে দিতে পারে, সেই জন্য কিন্তু তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি এখানকার স্থানীয়দের সাথে আমরা কথা বলছি, তারা আজকে এই দুর্যোগ প্রতিমন্ত্রীর কাছে দাবি
দাবি করবেন যে তারা এরকম আসলে ত্রাণ নয়, তারা স্থায়ী টেকসই বেড়িবাঁধ চান, যেটি তাদের আসলে মূল দাবি, সেটি আসলে এখানে তারা বলার চেষ্টা করবে। তো আমার কাছে এই ছিল খুলনার কয়রা থেকে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের সবশেষ খবর। আমরা এখন একটু সুন্দরবনে যাব। সুন্দরবনে আছেন আমাদের সহকর্মী বেল্লাল হোসেন সজল, সেখানকার খবর জানাবেন তিনি। দেশের প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে নিজের বুক উজাড় করে উপকূলবাসীকে রক্ষা করেছে এই সুন্দরবন। ঘূর্ণিঝড় রেমালের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড় রেমালে এই উপকূলবাসীকে রক্ষা করতে গিয়ে নিজেই কিন্তু সুন্দরবন ক্ষত বিক্ষত হয়েছে। সেই ঘূর্ণিঝড় চলে গেলেও কিন্তু তার ক্ষত চিহ্ন এখনো রয়ে গেছে এই সুন্দরবনে। এখন পর্যন্ত বন বিভাগের পক্ষ থেকে প্রায় 40টি প্রাণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কিন্তু 39টি কিন্তু হরিণ রয়েছে। এছাড়া তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত কিন্তু প্রায় 70টির বেশি যেটি ভেঙে গেছে এবং যে টহল যে রুমগুলো রয়েছে প্রায় 25টি টহল রুম বিধ্বস্ত হয়েছে। এছাড়া এই সুন্দরবনের ভিতর থেকে যে সুপ্রিয় মিষ্টি পানি, যে মিষ্টি পানির আধার পুকুরগুলো প্রায় 80 থেকে 90টি পুকুরই কিন্তু তলিয়ে গেছে। সেই পুকুরগুলো থেকে লবণাক্ত পানি ঢুকে এখন পশু পাখির জন্য যে পানিগুলো ছিল সেই পানিগুলো কিন্তু লবণাক্ত হয়ে গেছে। এছাড়া তার স্থানীয় যেটি এখানকার বন রক্ষক যারা রয়েছেন তারা যেটি বলছেন যে ঘূর্ণিঝড় রেমালের ক্ষেত্রে কিন্তু প্রায় পুকুর থেকে প্রায় 8 থেকে 10 ফুট উচ্চতায় পানি কিন্তু এই সুন্দরবনে ভরে গেছে। এর জন্য কিন্তু বিভিন্ন জায়গায় লবণাক্ততাও কিন্তু ছড়িয়ে গেছে, ফলে কিন্তু সুন্দরী গাছের জন্য একেবারেই ঝুঁকিপূর্ণ। এছাড়া তারা যেটি বলছেন যে সুন্দরবনের যে দুবলা, কচিখালী এবং কটকা সেই এলাকাটা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সুন্দরবনের ভিতরে কিন্তু অনেক গাছ সেগুলো কিন্তু ভেঙে পড়ে গেছে। এই যে কাঠের পোলগুলো রয়েছে পর্যটকদের জন্য সেই কাঠের পোলগুলোও কিন্তু ভেঙে গেছে। এছাড়া অস্ত্রও ভেঙে গেছে। আমরা কিন্তু আপনাদেরকে একেবারে সুন্দরবনের গহীনের ভেতরের দৃশ্যটি হয়তো বা দেখাতে পারছি না, এই ভেতরে কিন্তু নেটওয়ার্ক নেই, কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু গাছ ভেঙে পড়ে আছে। আমরা যখন সকাল থেকে এসেছি এখানে এসে কিন্তু একেবারে ক্ষত চিহ্নগুলো দেখা গেছে। এই রাস্তার পাশেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গাছ সেগুলো কিন্তু পড়েছিল। আর আপনাদের যদি বলি যে সুন্দরবন যে পশ্চিম বিভাগের দেওয়া তথ্য মতে তারা যেটি বলছেন তাদের প্রায় 2600 ফুট কিন্তু রাস্তা ভেঙে গেছে এবং তাদের 2টি ওয়াচ টাওয়ার ভেঙে গেছে এবং 18টি জেটিও ভেঙে গেছে এবং পশ্চিম বিভাগের 14টি পুকুর সেটিও কিন্তু লবণাক্ত পানিতে ভরে গেছে। পশ্চিম বিভাগের দেওয়া তথ্য মতে তাদের ক্ষতি হয়েছে প্রায় 2,61,00,000 টাকা এবং যে টোটাল সুন্দরবনের যারা সুন্দরবনে পূর্ব এবং পশ্চিম বিভাগ মিলে যেটি বলা হচ্ছে যে 26,27,00,000 টাকা প্রাথমিকভাবে এই ক্ষতি বলা হচ্ছে এবং সব মিলে তারা যেটি বলছেন এই মুহূর্তে কিন্তু টোটাল যে সুন্দরবন বাংলাদেশ অংশে 6017 বর্গ কিলোমিটার, এটি কিন্তু এখনো সম্পূর্ণ জায়গায় কিন্তু তল্লাশি চালানো সম্ভব হয়নি। যে কি পরিমাণ পশু পাখি মারা গেছে তাদের কিন্তু বিভিন্ন টিম এখন কিন্তু পর্যবেক্ষণ করছে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এই ছিল আমার কাছে সুন্দরবনের করমচাল থেকে সুন্দরবনের ক্ষতিগ্রস্তের সর্বশেষ সংবাদ। সুন্দরবন থেকে সহকর্মী বেল্লাল হোসেন সজল এবং এর আগে খুলনা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। জিডিপির উচ্চ প্রবৃদ্ধি অর্জনে কর্মপরিকল্পনা সাজানো হলেও দেশে সেভাবে বাড়ছে না কর্মসংস্থানের সুযোগ, কমছে না বেকারত্বের চাপও, বরং গেল 1 বছরে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়েছে 1.25 লাখ। এ অবস্থায় আসছে বাজেটে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। আর সময় থাকতেই জননৈতিক সুবিধার সর্বোচ্চ সুযোগ কাজে লাগাতে কৌশলী উদ্যোগ নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। জিন্নাত আরা যশোয়ার রিপোর্টে বিস্তারিত। কাজের সন্ধানে শহরমুখী মানুষের ঢল পরিচিত এক দৃশ্য বাংলাদেশে। উন্নয়নের তৃপ্তির ঢেকুর তোলার পাশে গলার কাঁটা হিসেবে আটকে আছে যে কটি সমস্যা, তার একটি বেকারত্ব। বিবিএস এর সবশেষ শ্রমশক্তি জরিপের তথ্য দেশে মোট জনসংখ্যা 17,29,40,000-এর বিপরীতে কর্মক্ষম মানুষ রয়েছে 12,20,10,000। এর মধ্যে শ্রমশক্তির আওতায় থাকা 7,37,50,000-এর মধ্যে বেকার রয়েছে 25,90,000 নারী পুরুষ। হিসেব বলছে কাজের সন্ধানে থাকা এসব মানুষের সংখ্যা বছর ঘুরতে বেড়েছে 1,20,000। শ্রমবাজারে চাকরি নামের সোনার হরিণ খুঁজতে থাকা বেকারদের প্রশ্ন, কেন মিলছে না তাদের কাজের সুযোগ? অনেক বেকার ছেলে মেয়ে আছে, ক্যাম্পাসের দিকে তাকালেই সেটা বোঝা যায়। গভর্নমেন্ট জবে তো অনেক বড় কম্পিটিশন, বেকারত্ব সমস্যা যাতে আরো সমাধান হয়। উদ্যোক্তারা বলছেন বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি আর কর্মমুখী মানব সম্পদ তৈরিতে সরকারি মনোযোগ না বাড়ালে বাড়বে না কর্মসংস্থানের সুযোগ। কর্মসংস্থানমুখী বাজেট তৈরি করতে হয়, তাহলে আসলে জোর দিতে হবে বিনিয়োগ বাড়ানোর উপর। এই মুহূর্তে যে তারল্যের একটি সংকট আছে,
সেটাকে যত দ্রুত সম্ভব কাটিয়ে ওঠা দরকার। দেশে মোট জনসংখ্যার 70% কর্মক্ষম মানুষ থাকলেও ক্রমেই কমছে যুব শ্রমশক্তির হিস্যা। এ অবস্থায় সমৃদ্ধির পথে জনমিতিক সুবিধার সর্বোচ্চ সুযোগ কাজে লাগাতে আসছে বাজেটে বিশেষ নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। প্রাইভেট সেক্টর সেভাবে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে না পারে, তাহলে সরকারের তো তহবিল তৈরি করতে হবে। আজ থেকে 5-6 বছর আগে একটা তহবিল তৈরি করা হয়েছিল, একদিন 1000 কোটি টাকা হওয়া উচিত ছিল, যেখান থেকে আসলে সহজ শর্তে তরুণরা ঋণ নিতে পারবেন। বেকারত্ব দূরীকরণে আনুষ্ঠানিক খাতের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এসএমই উদ্যোগ বৃদ্ধির জন্য বাজেটে পথ নকশা থাকা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। এবার উপজেলা নির্বাচন প্রসঙ্গ। তৃতীয় ধাপে 87 উপজেলায় চলছে ভোট গ্রহণ। রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, সরাসরি যাব তার কাছে। আজকে মূলত রংপুর জেলায় দুটি উপজেলায় ভোট চলছে। এর একটি হলো রংপুর সদর উপজেলা এবং অন্যটি রংপুর গঙ্গাচড় উপজেলা। এবং সকাল থেকেই আমরা দেখছি যে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও কিন্তু বেশ কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। আমি এখন রয়েছি শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই ভোট কেন্দ্র মূলত রংপুর সদর উপজেলার একটি ভোট কেন্দ্র। এবং আপনাকে যদি আমি একটু দেখাই যে এই ভোট কেন্দ্রের মোট ভোটার 3700 জনের মতো। এবং 9টার পরে থেকে এই ভোট কেন্দ্রটিতে আমরা দেখেছি যে ভোটারের দীর্ঘ সারি এবং এক ধরনের চাপ তৈরি হয়েছে ভোটারদের। এবং যারা ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন তারাও দেখছে যে এক ধরনের হিমশিম খাচ্ছেন যাতে দ্রুত ভোট কক্ষের ভিতরে ভোট নেওয়া যায়। এবং এই যে ভোট কেন্দ্রটি রয়েছে এখানে মোট 7টি বুথ করা হয়েছে। এর মধ্যে 5টি মহিলা বুথ এবং 2টি করা হয়েছে পুরুষ বুথ। এবং আমরা দেখছি যে পুরুষের থেকে কিন্তু মহিলা ভোটারের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি এই ভোট কেন্দ্রটিতে। এবং এই 3700 জন ভোটারের মধ্যে ইতিমধ্যেই আমরা দেখছি যে প্রায় 20% ভোট কিন্তু ইতিমধ্যেই পড়েছে। এবং যদি ভোটারের দীর্ঘ চাপ তৈরি হয়েছে সে কারণে এই ভিতরে ভোট গ্রহণ প্রক্রিয়াও কিন্তু একটু ধীর গতিতে হচ্ছে। সেটি ভোটাররা কিন্তু আমাদেরকে জানিয়েছেন প্রচন্ড গরম উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষা করছেন। তারা যেটি বলছেন যে তারা একজন যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান যারা এই উপজেলার উন্নয়নে কাজ করতে পারবেন, এরকম একজন প্রার্থীকেই তারা ভোট দিতে চান। এবং আমি আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, রংপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 8 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 8 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই রংপুর সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা 1,37,710 জন। এবং গঙ্গাচড়া উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন চেয়ারম্যান পদে এবং 7 জন পুরুষ মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবং নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন। এবং গঙ্গাচড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা 2,39,155 জন। এবং আমি যদি ভোটের সার্বিক পরিবেশ সম্পর্কে আপনাকে জানাতে চাই, আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা রয়েছেন পুলিশের পাশাপাশি র্যাবের স্ট্রাইকিং ফোর্স কাজ করছে এবং একই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি না হয়। এবং গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ বিবেচনায় ভোট কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা রক্ষার সদস্য মোতায়েন করা হয়েছে। এই ছিল রংপুর থেকে ভোটের সার্বিক পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানকার সার্বিক ভোটের খবরাখবর জানতে। সেখানে রয়েছেন শফিকুল আলম। চট্টগ্রামের যে আনোয়ারা উপজেলায় যে বরুমছড়া আখতারুজ্জামান চৌধুরী বাবুর উচ্চ বিদ্যালয়ে কিছুক্ষণ আগে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে, হাতাহাতি এবং এর পর্বে 2 জনের মাথা ফেটে গেছে। এটি হচ্ছে এখানে 2 জন প্রার্থী রয়েছে শক্তিশালী, একজন হচ্ছে আনাস মার্কা আর একজন হচ্ছে দোয়াত কলম অর্থাৎ তহিদুল ইসলাম এবং মোজাম্মেল হকের 2 প্রার্থী সমর্থকদের মধ্যে একটু প্রথমে কথা কাটাকাটি তারপর হাতাহাতির ঘটনা ঘটেছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। পরবর্তীতে সেই হাতাহাতির পর কিন্তু 2 জনের মাথা ফেটে যায়। আমরা সেই 2 জনের মধ্যে একজনের একটু দেখানোর চেষ্টা করি। সেখানে জাহিদ এবং মামুন নামে 2 জনের মাথা ফেটে দেয়। তাদেরকে প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কিন্তু তাদেরকে এখানে রাখা হয়েছে। তারা বলছে আসলে তাদেরকে এসে কিন্তু মাথা লাঠি দিয়ে বেড়ে তাদের মাথা ফেটে দিয়েছে। 2 জনকে কিছুক্ষণ আগে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে এখন এই কেন্দ্রের পাশে আনা হয়েছে। এবং এই ঘটনার পরপরই কিন্তু বিজিবি সদস্যরা এখানে চলে আসে, পুলিশ সদস্য
সদস্যরা এসেছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসেছে এবং তারা এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক বলা যায়, তবে কিছুক্ষণ এখানে যখন এই ধাওয়া বা দৌড়াদৌড়ি ঘটনা করে, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা করে, তখন উত্তেজনা বিরাজ করছিল। তখন পরিস্থিতি এখন মোটামুটি বলা যায় স্বাভাবিক রয়েছে। এছাড়া কিন্তু চট্টগ্রামের বোয়ালখালী আরেকটি জায়গায় কিন্তু আরেকটি ঘটনা ঘটেছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে সংঘর্ষে 2 জন কিন্তু আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং একটি ছুরি ও উদ্ধার করেছে আমরা জানতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে বোয়ালখালী, চন্দনাইশ, আনোয়ারা, পটিয়া সবকিছু অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। তবে আরেকটি বরুমছড়া আরেকটি কেন্দ্র রয়েছে সমুদীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে আরেকটি ঘটনা ঘটেছে বলে আমরা তথ্য পেয়েছি। সেখানে কিন্তু পুলিশ সদস্যরা, র্যাব সদস্যরা গেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। উপজেলা নির্বাচনের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মীরা। আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে, সেখান থেকে যোগ দিয়েছিলেন শফিকুল আলম, এবং এর আগে ছিলাম রংপুরে, সেখান থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। নওগাঁয় চাল মিল মালিকদের কাছে প্রান্তিক পাওনা প্রায় 100 কোটি টাকা উদ্ধারে আন্দোলনে নেমেছেন কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। এদিকে মিল চাতাল বন্ধ করে গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, তাদের পাওনা টাকা না দিয়ে আদালতে কৌশলে দেউলিয়া ঘোষণার পাঁয়তারা চালাচ্ছে মিল মালিকরা। রকিবুল ইসলামের ছবিতে এবারকের রিপোর্ট। কয়েকশো কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পাওনা টাকা উদ্ধারে মানববন্ধন ও সভা সমাবেশ নওগাঁর মহাদেবপুরে। ধান নেওয়ার পর টাকা না দিয়ে টালবাহানায় গড়িয়েছে সময়। টাকা না পেয়ে এখন আন্দোলনে তারা। স্থানীয় এক মিল মালিকের নিকট 35 কোটি টাকা সহ আরও একাধিক ব্যবসায়ীর কাছে প্রায় 100 কোটি টাকা পাওনা দাবি প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের। এসব ব্যবসায়ীরা মিল চাতাল বন্ধ করে গা ঢাকা দিয়েছেন। ফলে টাকা উদ্ধারে সভা সমাবেশ সহ প্রশাসনের কাছে ধর্ণা দিচ্ছেন ভুক্তভোগীরা। আমরা পরবর্তীতে যে আবাদ করব, আমাদের টাকা পয়সা নাই, সংসার চালাতে পারতেছি না, আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমাদের মোবাইল রিসিভ করে না, উনি দেউলিয়া নাকি ঘোষণা করতেছে। আমাদের কাছে একটা চিঠি আসছে যে উনি দেউলিয়া করে মামলা করছে। কৌশল করে সে নিজেকে দেউলিয়া আইনের অধীনে ঢাকা জাজ কোর্টে একটা মামলা আবেদন করে আমাদের কাছে চিঠি দিয়ে বলতেছে আমরা আর টাকা দিতে পারবো না। জেলায় প্রায় 1200 হাস্কিং ও অর্ধশত অটো মিল রয়েছে। এসব মিল প্রতিষ্ঠানে বিনিয়োগে এগিয়ে আসে সরকারি ও বেসরকারি ব্যাংক। অভিযোগ রয়েছে ব্যাংকের টাকা ভিন্ন খাতে ব্যয় সহ নানা অব্যবস্থাপনায় মিল চাতাল বন্ধ করে গা ঢাকা দিয়েছেন অনেকে। এর মধ্যে 2 জন ব্যবসায়ী নিজেদের দেউলিয়া ঘোষণার চেষ্টা চালাচ্ছেন। আমাদের টোটাল ব্যবসাটা হচ্ছে আজকে নিয়ন্ত্রণ করছে কর্পোরেট ব্যবসায়ীরা, যাদের অনেক বড় হচ্ছে অ্যামাউন্ট, তারা অতি স্বল্প সুদে হচ্ছে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। আমাদের পরিবর্তনের ধারাটা বুঝতে পারিনি, যার ফলে এই ব্যবসাটা এখন চলে গেছে বড় বড় কর্পোরেটের হাতে এবং এখান থেকে সরে আসার কোনো সুযোগ নাই। জেলায় 54 অটো রাইস মিলের মধ্যে 24টি ও 1200 হাস্কিং মিলের মধ্যে 200 সচল রয়েছে। আর ঋণ খেলাপি ব্যবসায়ীর সংখ্যা 600-র বেশি। স্থানীয় মিল মালিক সমিতির তথ্য বলছে, প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা মিল মালিকদের নিকট প্রায় 100 কোটি টাকা পাওনা রয়েছে। আর গত 2 দশকে সরকারি ও বেসরকারি অন্তত 30টি ব্যাংকের এ খাতে বিনিয়োগ রয়েছে 3200 কোটি টাকার উপরে, যার বেশিরভাগই খেলাপি ও কুঋণে পরিণত হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বগুড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। আসতে শুরু করেছেন অন্য জেলার ব্যাপারীরাও। গোখাদ্যের বাড়তি খরচ ও পশুর দাম কমে যাওয়ায় ন্যায্য দাম নিয়ে শঙ্কায় খামারিরা। ক্রেতা বিক্রেতাদের হাকডাকে সরগরম পশুর হাট। বিভিন্ন প্রজাতির ও আকারের পশু থাকলেও চাহিদা বেশি দেশি জাতের ষাঁড়ের। ঈদুল আজহা উপলক্ষে বগুড়ার পশুর হাটগুলোতে ভিড় বেড়েছে। প্রতিটি হাটে স্থানীয়দের চেয়ে জেলার বাইরের ব্যাপারের উপস্থিতি বেশি। এসব হাট থেকে কম দামে পশু কিনে লালন পালন করার পর কোরবানির পশুর হাটে বিক্রি করবেন তারা। এখানে গরু বেচতে আসে, ব্যাপারী পত্র আসে, বেচে লাভবান হয়, এই জন্য আসে। সব জায়গার ব্যাপারী এখানে গরু কিনতে আসে, ওনারা গরু এখান থেকে কিনে নেয় 1.5 লাখ 2 লাখ। তবে খামারিদের শঙ্কা পশুর দাম নিয়ে। তারা জানান, গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে পরিচর্যায় খরচও বেড়েছে। এখন পশুর দাম কম হওয়ায় বিপাকে পড়েছেন তারা। তবে প্রাণী সম্পদ বিভাগ জানায়, বর্তমান বাজারে মাংসের দাম অনুসারে এবছর খামারিরা লাভবান হবেন। খাদ্য যে ঊর্ধ্বগতি, মূল্যের ঊর্ধ্বগতি, এটা খামারের জন্য কষ্টকর, কিন্তু বাজারে যে দামে মাংস বিক্রি হচ্ছে তাতে তারা লাভবান হবে বলে আমি আশা করি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবছর কোরবানির পশুর হাটের জন্য 7,34,000 পশু লালন পালন করছেন জেলার খামারিরা, আর জেলার চাহিদা 7,05,000। সময় সংবাদ, বগুড়া। প্লাস্টিক দূষণ রোধে কুমারিকা সেভ দ্য নেচার ক্যাম্পেইনের অংশ হিসেবে গার্বেজ ব্যানের সঙ্গে
একযোগে কাজ করছে প্রতিষ্ঠানটি। এর আওতায় বাড়ি বাড়ি গিয়ে প্লাস্টিক সংগ্রহ করে রিসাইক্লিং করছে তারা। এখন পর্যন্ত প্রায় 1000 বাড়ি থেকে মোট 7414 কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা থেকে শুরু হলেও কার্যক্রমটি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টায় দুটি প্রতিষ্ঠান। 2023 সালের অক্টোবর মাস থেকে শুরু হয় সেভ দ্য নেচার ক্যাম্পেইন। ওয়ালটনের ফ্রিজ কিনে ননস্টপ মিলিয়নিয়ার হওয়ার কাতারে যুক্ত হলেন রাজধানীর ডেমরার বাসিন্দা হানিমা আক্তার দীপু। সারা দেশে চলমান ক্যাম্পেইনের আওতায় একটি ফ্রিজ কিনে 10 লাখ টাকা পেলেন তিনি। সোমবার ডেমরায় ওয়ালটন প্লাজায় এক অনুষ্ঠানে হানিমা আক্তারের হাতে তার পুরস্কার তুলে দেন চিত্রনায়ক ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। ঈদ উৎসবকে কেন্দ্র করে দেশব্যাপী ওয়ালটনের এই ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় যে কোনো ওয়ালটন প্লাজা শোরুম, অনলাইন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা ফ্যান কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। বাংলাদেশের মেয়েরা পিরিয়ডের সংকোচ কাটিয়ে এগিয়ে চলছে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে। বিশ্ব মাসিক স্বাস্থ্য সুরক্ষা দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর এসিআই সেন্টারে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন আয়োজিত 2 দিনব্যাপী ভয়েস অব ফ্রিডম নামে দেয়াল পত্রিকা প্রদর্শনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। একজন নারীর স্বাভাবিক জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ মেনস্ট্রুয়েশন বা পিরিয়ড, কিন্তু বেশিরভাগ কিশোরী ও নারী জনসম্মুখে এ বিষয়ে কথা বলতে দ্বিধাবোধ করেন। পিরিয়ডকে সমাজে সহজ ও স্বাভাবিক বিষয় হিসেবে প্রতিষ্ঠা করতে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন টিম গিয়েছিল দেশের 45টি স্কুলে। আয়োজন করা হয় দেয়াল পত্রিকা উৎসবের, যেখানে 4000-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়। এ সময় 52,000-এর বেশি শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয় পিরিয়ড নিয়ে সচেতনতামূলক লিফলেট ও স্যানিটারি ন্যাপকিন। শ্রেষ্ঠ 450টি দেয়াল পত্রিকা সংগ্রহ করে রাজধানী ঢাকায় এসিআই সেন্টারে 2 দিন ব্যাপী ভয়েস অব ফ্রিডম নামে দেয়াল পত্রিকা প্রদর্শনীর আয়োজন করে ফ্রিডম। মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানে সংকোচ কাটিয়ে নারীদের এগিয়ে চলার উৎসাহ দেন জনপ্রিয় সাহিত্যিক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। আমি সবাইকে বলতে পারবো আমাদের দেশের মেয়েরা পিছায় নাই, এই সমস্ত পিরিয়ড নিয়ে সেই টাবু তাদের নাই, তারা জানে যে এগুলো শরীরের পার্ট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআইয়ের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জিডিপির উচ্চ প্রবৃদ্ধির কৌশলেও বাড়ছে না কর্মসংস্থান। 1 বছরে বেকার সোয়া 1 লাখ। জনভিত্তিক সুবিধা কাজে লাগাতে বাজেটে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ। এবং নওগাঁয় মিলারদের কাছে শত কোটি টাকা পাওনা আদায়ে আন্দোলনে কৃষক ও ব্যবসায়ীরা। কৌশলে আদালতে দেউলিয়া ঘোষণার পাঁয়তারা চাতাল মালিকদের। এই ছিল এই সময়ের বাণিজ্যে সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।